অনেকক্ষণ কান্না করার পর থামলো। তারপর আবার টেবিলের উপর রাখা আরেকটি ছবির ফ্রেমের দিকে তার চোখ গেল। সেখানে সে, নীলা এবং ইরফান। মূলত ইরফান প্যারিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং তাদের সাথে আরশিও ছিল। তখন এই ছবিটি তোলা হয়েছিল এবং তিনজন মিলে এই ছবিটির ফ্রেম বের করলো। আরশির ছবিটির ফ্রেম হাতে নিল, তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে ছবির ফ্রেম থেকে ছবিটি বের করলো, তারপর নীলার ছবি সাইড থেকে চিরে ফেল। আরশি মাঝখানে ছিল, তার এক পাশে নীলা এবং অন্য পাশে ইরফান ছিল। সে ড্রয়ার থেকে ম্যাচ লাইট বের করে নীলার ছবিতে আগুন লাগিয়ে দিয়ে বলতে শুরু করলো, তুই যেমন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমিও ঠিক তেমনই তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নিব। দিন শেষে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই যেমন সুখে দুজন একসাথে থেকেছি, তাহলে দুঃখে কেন আমি থাকবো? তোকেও আমি সেই পরিমাণ কষ্ট যন্ত্রণা পেয়েছি, সেই পরিমাণ কষ্ট যন্ত্রণা অনুভব করাবো। কথাগুলো বলেই সে পাগলের মতো হাসতে লাগলো। তারপর আবার নীলার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। তার ভাই প্যারিসে থাকে আর এখন ইরফানও প্যারিসে থাকে, তাই তার প্ল্যান মাফিক কাজ করতে সুবিধা হবে। নীলা তাকে সেই দিন কেন চলে এসেছে এই কথা জিজ্ঞেস করতে সে বাহানা দিয়েই বলল। আমি তোদেরকে প্রাইভেসি দিতে চেয়েছিলাম। তারপর নীলা সেই দিনের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিন্তু তারপরও আরশির মনে নীলার প্রতি ক্ষোভ, হিংসা কোনোটাই কমল না। নীলা যখন আবার জিজ্ঞেস করলো, তুই সেদিন আমাকে কিছু একটা বলবি বলেছিলি, এখন বল কি বলবি? আরশি বাঁকা হেসে বলল, আমি প্যারিস যাচ্ছি। ভাইয়া অনেক আগে আমার জন্য পাসপোর্ট করতে দিয়েছিল, যাতে তার কাছে মন চাইলে যেতে পারি। পাসপোর্ট হয়তো সপ্তাহখানেকের ভেতর চলে আসবে, তারপর আমি প্যারিস চলে যাব। এইটা শুনে নীলা কিছুটা কষ্ট পেল, কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু পরক্ষণেই উৎফুল্ল হয়ে বলল, ইরফান ভাইয়াও তো তোর ভাইয়া যেখানে আছে সেখানেই আছে। ভালোই হয়েছে, সেখানে গিয়ে তার উপর নজরদারি করতে পারবি। আরশি কেবল হাসলো। বর্তমান এসব কথা ভাবতে ভাবতেই আরশি অতীত থেকে ফিরে এলো। চোখ দিয়ে তার 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে ধাতস্থ করে বলল, কখনো ভালোবাসা পাইনি নীলা। তোর সাথে বন্ধুত্ব হবার পর তোর থেকে এবং তোর পরিবারের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু তুই আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তাই আমিও তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নিলাম। মাঝে মাঝে খুব কষ্ট হয় আমাদের পুরো দিনের কথা মনে পড়তে, কিন্তু তোর প্রতি যে ক্ষোভ মনে তৈরি হয়েছে না, তা কখনোই আমাকে দুর্বল করে না, বরং তোর প্রতি ঘৃণা আরও জন্মায়। তোর জীবনকে আরও অগোছলা করে দিব আমি। জানি না এই লড়াই কতদিন লড়তে হবে, তো তবুও আমি হার মানব না। এরপর বারান্দার চেয়ারে বসে বসে ভাবছে নিজের অতীতে করা কুকাজ। কাকে প্যারিসে ঠকিয়েছিল, কিভাবে ঠকিয়েছিল, সেসব ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যায় তার। নীলাকে সে হাতছাড়া করতে পারবে না। যেভাবেই হোক নীলার প্যারিসে যাওয়ার কথা আটকাতে হবে। সে নিজের মাথার চুল খামছে ধরল এবং একা একা বিড়বিড় করতে লাগলো। কি করে আমি আটকাই? হঠাৎ তার মাথায় এক দুষ্ট বুদ্ধি আসলো। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে নিজের এক বন্ধুকে কল লাগালো। তার বন্ধু কল ধরতে এসে বলল, যত তাড়াতাড়ি সম্ভব কিছু লোকের ব্যবস্থা কর যারা অ্যাক্সিডেন্ট করাবে। অপর পাশ থেকে কিছু বলল। সেটা শোনার পর ইরফান বলল, এটা করিস না, কোনো সিরিয়াস কিছু না। আমার অ্যাক্সিডেন্ট করাতে হবে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট না, মোটামুটি যাতে ইনজুরি হয় এমন। তুই তাড়াতাড়ি লোক জোগাড় কর, যাতে আমি যখন চাই তখন এটা সম্ভব হয়। তার বন্ধু কিছু জানতে চাইলে সে বলল, যেটা বলেছি সেটা কর আগে, সব পরে বুঝিয়ে দিও। বলে ফোন কেটে দিল। তারপর নিজে নিজেই বলতে লাগলো, অনেক উঁচুতে উড়ছো তুমি নীলা পাখি। তোমার টানা কিভাবে না কেটেও তোমার ওরা বন্ধ করতে হয়, তাই ইরফান মির্জার খুব ভালো করে জানা আছে। তোমার ওরা বন্ধ করার জন্য না হয় নিজের হাতটা ভেঙে কিছুদিন বেড়ে থাকলাম, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে যেভাবেই হোক নিজের অতীত থেকে অজানা রাখবো আমি। এমনকি তোমার না জানা এক অতীত আছে, সেই অতীত থেকেও আমি অজানা রাখবো। কথাগুলো বলে সে হাসলো। টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে মিহাল খান। প্রফেসরের পাশাপাশি যদি তার আরেকটি পরিচয় আছে, সেটা হলো একজন অভিজ্ঞ হর্স রাইডার। হর্স রাইডিং করতে তার বেশ ভালো লাগে। যেখানে এই যুগে এসে সবাই বাইকে রাইডিং করে, সেখানে সে এখনও হর্স রাইডিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
ভার্সেইলস বলতে সাধারণত ফ্রান্সের প্যারিসের কাছে অবস্থিত বিখ্যাত প্যালেস অফ ভার্সেইল বা ভার্সেইলস প্রাসাদকে বোঝানো হয়। সে সেখানেই নিজের ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। পরনে তার কালো প্যান্ট, অ্যাশ কালারের টি শার্ট এবং তার উপর কালো কালারের জ্যাকেট। খুব জোরে ছোটাচ্ছে সে ঘোড়া। একরকম পর্যাপ্ত সময় নিয়ে প্র্যাকটিস করে সে থামল। খুব সাবধানতা অবলম্বন করে ঘোড়ার উপর থেকে নেমে পড়ল। তারপর ঘোড়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেল। মা বাবার পর সে তার নরম দিক কেবল মুনভিকে দেখাতো, কিন্তু তাছাড়াও যদি তার নরম দিক সম্পর্কে কারো জানা থাকে সেটি হলো তার ঘোড়া মুনস শ্যাডো। কোনো এক রাতের আধারে তার সামনে চাঁদের ছায়া হয়ে এসেছিল এই ঘোড়া, তাই ঘোড়াটির নাম সে দিয়েছে মুনস শ্যাডো। মুনস শ্যাডোর সাথে আরও কিছুক্ষণ সময় ব্যয় করে তারপর সেখান থেকে বের হয়ে গেল, এবং সেখান থেকে বের হতে না হতেই তার মুখে আবারও সেই আগের গাম্ভীর্য ফুটে উঠল, যেন তাকে দেখলেই যে কোনো মানুষ নিঃসন্দেহে বলতে পারবে তার মধ্যে কোনো অনুভূতি নেই। অনুভূতি তো দূরের কথা, অনুভূতি দিয়ে হৃদয় থাকে, সেই হৃদয় নেই। কলেজেও তাকে স্টুডেন্ট এবং অন্যান্য তার কলিগরা হার্টলেস হিসাবেই চেনে, অথবা সেলফিশ ম্যান। সে বরাবরই নিজের ভালো আগে বেছে নেয়, কারোর কাছে নিজের ভালো দিক সহজে প্রকাশ করে না। তার মতে এগুলো মানুষ সিম্প্যাথি নেওয়ার জন্য করে, কিন্তু সে কারোর সিম্প্যাথি নিতে প্রস্তুত নয়। তার কাছে ইগো আগে, অ্যাটিটিউড আগে, তারপর বাকি সব। কিন্তু হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যতই হৃদয়হীন হোক এবং স্বার্থপর মানুষ হোক, নিজের স্বার্থ খুঁজতে গিয়ে কখনোই অন্য কারোর ক্ষতি করেনি। মেহাল নিচের ব্ল্যাক মার্সিডিজে উঠে বসলো, তখনই তার ফোনে কল এলো। ফোনের স্ক্রিনে নাম্বার দেখে বাঁকা হাসলো। এই কলেরই সে অপেক্ষা করছিল। ফোন লাউড স্পিকারে দিয়ে গাড়ি চালাতে লাগলো। অপর পাশের ব্যক্তিটি বলল, বস, আমি আমার লোকদের দ্বারা যতটুকু জানতে পেরেছি ততটুকুর ভেতরে একদম কনফার্ম হয়ে বলছি যে মেয়েটির ফ্লাইট আগামী সন্ধ্যায়। মিয়ালের ঠোঁট স্মিত হাসি ফুটে উঠল। সে ঠোঁটের হাসি বজায় রেখে বলল, ওয়েল ডান। যে করেই হোক, মেয়েটি যেন একদম নিরাপদভাবে এখানে পৌঁছে। কেউ যদি কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে প্রয়োজন পড়লে তাকে পথ থেকে সরিয়ে দেবে, কিন্তু হ্যাঁ, জানে মারবে না। সেটার জন্য তো আমি আছি। কিন্তু মেয়েটি যে কোনো হালে যেন সঠিক সময় নিজের ফ্লাইট পেয়ে যায়। অপর পাশের ব্যক্তিটি ওকে বস বলে ফোন কেটে দিল। মিহাল বাঁকা হেসে বলল, অনেক লুকোচুরি খেলেছিস তুই আমার সাথে। আমার কাছের মানুষ হয়ে তারপর আমাকে ঠকিয়েছিস। আমিও তোর কাছের মানুষের মাধ্যমে তোকে ঠকাবো। তার জন্য যত নিচে নামতে হয় আমি নামবো। কাউকে মাথায় তুলে আছাড় দেওয়ার জন্য আগে নিচে বসে তাকে মাথায় চড়ার সুযোগ দিতে হয়। আমিও তাই করব, কিন্তু তুই আমার হাতে ধ্বংস হবি। যেসব অতীত মাটির তলে চেপে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে মাটি খনন করে বের করব। দেখা যাবে অতীতকে বের করতে গিয়ে মাটি খনন করার সময় হীরা পেয়ে গেলাম। নীলার ব্যাগপত্র সব কিছু একদম গোছানো শেষ। তার মা চাচিরা মিলে সব কিছু গুছিয়ে দিয়েছে। এক লাগেজে যদি তার কাপড়, তো আরেক লাগেজে তার মা চাচি না মিলে নিজেদের হাতে বানানো খাবার ভরে দিচ্ছে, যেমন মুড়ির মোয়া, হাতের বানানো আচার, আমসত্ত্ব, নারিকেলের নাড়ু, এই সকল কিছু। এমন সময় তার বাবা চাচারা তার রুমে এলো। নীলা বসে বসে ইবাদ এবং আবিরের সাথে কথা বলছিল। আবির নীলা প্যারিসে চলে গেলে সে নিজের মেডিকেলে চলে যাবে, বাড়ি সম্পূর্ণ খালি হয়ে যাবে বলে ইবাদের মন খারাপ। এখন সেও জেদ ধরেছে সে হোস্টেলে চলে যাবে, কিন্তু এত অল্প বয়স হয়ে তো আর তাকে হোস্টেলে দেওয়া যাবে না। আর বাড়ির সব ছোটরা যদি একসাথে চলে যায় তাহলে বড়দের খুব খারাপ লাগবে। তাই নীলা এবং আবির মিলে ইবাদকে বোঝাচ্ছে। ইমরান মির্জা, আকাশ মির্জা এবং নিলয় মির্জা লাগেজ খুলে নিজেদের মতো দেখতে লাগলেন, যাকে বলে মনে সন্তুষ্টি। হঠাৎ ইমরান মির্জা নারিকেলের নাড়ুর বয়াম হাতে নিয়ে ভাঙ্গা কণ্ঠে বললেন, হাতের তৈরি নারকেলের নাড়ু মিনোর খুব প্রিয় ছিল। সবাই স্তব্ধ হয়ে গেল। আকাশ মির্জা এবং নিলয় মির্জার চোখে পানি, এবং তাদের স্ত্রীরা মিনুকে নিজ চোখে সামনাসামনি না দেখলেও তাদের মুখ থেকে এত প্রশংসা শুনেছেন যে তারাও মিনুর ভক্ত হয়ে গিয়েছে। তারা এসে নিজেদের স্বামীদেরকে সান্ত্বনা দিলেন। পিছনে আবির ইবাদের সাথে কথা বলাতে ব্যস্ত থাকলেও নীলার মনোযোগ বড়দের দিকে ছিল।
বিশেষ করে মিনু নামটা তার নজর এদিকে চলে এলো। তার মনে আবার পূর্ণ করে কৌতূহল জেগে উঠল। কিছুদিনের ঝামেলা, সে এই বিষয় সম্পর্কে ভুলে গিয়েছিল। এখানে সবাইকে ব্যস্ত দেখে সে চুপচাপ উঠে পড়ল এবং নিজের বাবার রুমে চলে গেল। তারপর কিছু একটা খুঁজতে লাগলো এবং সেই কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজেও পেল। দরজার দিকে আরেকবার উকি দিয়ে দেখলো কেউ আসছে কিনা। যখন দেখলো কেউ আসছে না, তখন আবার রুমে এসে কাঙ্ক্ষিত বস্তুটি খুলল। তার চোখ ছানা বড় হয়ে গেল। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এমন কিছু সে জানতে পারবে তা সে কল্পনাও করতে পারেনি। একের পর এক ধাক্কা যেন সে পেয়ে যাচ্ছে, তবুও প্রত্যেকটি ধাক্কা পাওয়ার পর দুর্বল না হয়ে বরং আরও বেশি পাথর হয়ে উঠেছে। সে কাঙ্ক্ষিত বস্তু জায়গা মতো রাখার আগে নিজের ফোন থেকে বের করে প্রয়োজনীয় কিছু ছবি তুলে নিল। তারপর চুপচাপ কাঙ্ক্ষিত বস্তু জায়গা মতো রেখে রুম থেকে বের হয়ে গেল। ইরফান বাড়ির সবাইকে বলে বের হয়েছে। আজ সন্ধ্যায় নীলার ফ্লাইট। এখন সকাল 11টা বাজে। বিকাল 3টার দিকে নীলা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবে। দুপুরের মধ্যেই তার নিজের কাজ সম্পূর্ণ করতে হবে। বাড়ি থেকে বের হয়ে কাউকে কল দিল, তারপর গাড়ি নিয়ে ছুটল নিজের গন্তব্যে। যেভাবে হোক তাকে নীলার প্যারিসে যাওয়া বন্ধ করতেই হবে, নয়তো অনেক বড় বিপদে পড়ে যাবে সে নিজে। আর নীলা দেশে থাকলে তারই লাভ। যেভাবে হোক নীলার মন গলিয়ে নীলার কাছ থেকে অফিসের নীলার অংশ সে নিজের নামে করবে। যেটা নিয়ে একবার আশা করেছে সেটা সে হাতছাড়া হতে দিবে না। 4 রাস্তার মোড় দিয়ে এসে গাড়িতে চালাচ্ছিল, এমন সময় এক বড় ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা দিল। ফলস্বরূপ সে গাড়ির ব্রেক কষতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেল এবং মাথা লাগলো গাড়ির স্টিয়ারিংয়ে। কপাল থেকে রক্ত বের হতে শুরু করলো। গাড়ির গ্লাস ভেঙে কিছু টুকরো তার গায়ে এসে লাগলো। আসলে সবকিছু তার মনের মতোই প্ল্যান করা ছিল, কিন্তু সে নিজের চিন্তায় মগ্ন ছিল বলে ভুলে গিয়েছিল এখানে তার প্ল্যান সফল হবে। তাই অ্যাক্সিডেন্টে কিছুটা গুরুতর আহত হয়ে গেল। যে অ্যাক্সিডেন্ট করেছে সে তার কথা মতোই পালিয়ে গেল। আশেপাশের লোক এসে তাকে গাড়ি থেকে বের করে হসপিটালে নিয়ে গেল এবং ভর্তি করিয়ে দিল। ইকরা নীলার বাড়িতে চলে এসেছে। দুজন মিলে একসাথে বের হবে। নীলার বাড়ি থেকে এয়ারপোর্টে যাওয়া সোজা। ইকরার বাড়ি কিছুটা দূরে, তাই চলে এসেছে আগে আগে। ইকরার সাথে তার বাবা মা এসেছে। মেয়েকে এয়ারপোর্টে দিয়ে তারপর ওনারা বাড়ি ফিরে যাবেন। সবাই মিলে বসে দুপুরে খাবার খাচ্ছে। দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ জিরিয়ে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে। আসিয়া নিচে খেতে এলো না, কারণ নীলার প্রতি সবার আধিক্যতা তার পছন্দ হবে না। সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমে সোফায় বসলো। বড়রা মিলে 2 মেয়েকে এটা সেটা বোঝাচ্ছে, যেহেতু প্রথমবার দেশে বাহিরে যাবে একা একা। এমন সময় ইমরান মির্জার ফোনে কল আসলো। তিনি কল ধরতে কেউ একজন বলল, আমরা হসপিটাল থেকে কল করেছি, আপনার ছেলে ইরফান মির্জা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আইসিইউতে ভর্তি, তার গুরুতর অবস্থা। কথাটি শুনেই ইমরান মির্জার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। অস্পষ্ট স্বরে কেবল বলল, ইরফানের অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে নীরবতা নেমে এলো। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। নীলা কিছুটা স্তব্ধ হয়ে গেল এমন কথা শুনে। মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি হলো, কিন্তু এই অনুভূতির নাম জানা নেই তার। এমন না যে তার এই কথা শুনে ভালো লাগছে, কিন্তু হ্যাঁ, কোনো দিক দিয়েই খারাপ লাগছে না। আগের নীলা হলে হয়তো এতক্ষণে কান্নায় ভেঙে পড়তো এই কথা শুনে, কিন্তু এখন তার এতটাই খারাপ লাগছে যতটা একজন অপরিচিত মানুষের খারাপ খবর শুনে লাগে। কিন্তু এর বেশি তার খারাপ লাগছে না। ইরিন আক্তার যত ছেলের উপর রাগ করে থাকুক না কেন, ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার যারাও তাকে একদিক দিয়ে সামলাচ্ছে তো আরেক দিক দিয়ে নিজেদের চোখের পানি ঝরাচ্ছে। যত যাই হোক, ইরফান বাড়ির বড় ছেলে। একটু আগেও যে বাড়িতে হাসি তামাশার শব্দ ছিল, এখন সেই বাড়িতে কান্নার শব্দ। আর সে কান্নার শব্দ শুনে নিজের রুম থেকে বের হয়ে এলো। হলরুমের এমন অবস্থা দেখে সে কিছুটা অবাক হলো। কিছু না বলে তারা উপর থেকে নিচে নেমে এলো। নিলয় মির্জা বলল, ভাই, এখন কান্নাকাটি করে তো লাভ নেই, আমাদের আগে হসপিটালে গিয়ে দেখতে হবে ইরফান এখন কেমন আছে। আর সে কিছুই বুঝতে পারলো না। সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, ইরফানের কি হয়েছে? নিলয় মির্জা বলল, এইমাত্র হসপিটাল থেকে কল এসেছিল ইরফানের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে।
আরশি অবাক হয়ে গেল। ইরফান যখন বাসা থেকে বের হয় তখন তার ঠোঁটে আরশি রহস্যময় হাসি দেখেছিল। আর আরশি খুব ভালো করে জানে যে ইরফান যেভাবেই হোক নীলাকে প্যারিস যাওয়া থেকে আটকাবে। তাই আরশির বুঝতে সময় লাগলো না যে এসব ইরফানের করা কারসাজি। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশির রিয়াকশন দেখছিল। সে ভেবেছিল আরশি হয়তো কান্না করবে, কিন্তু আরশিকে কোনো প্রতিক্রিয়া করতে না দেখে নীলার খটকা লাগলো। তারপর সেই রাতে ইরফান তাকে প্যারিসে যাওয়ার জন্য বারবার নিষেধ করছিল। আর ইরফান এবং আরশি তারও প্যারিসে ছিল। তারপর নীলা নিজের বাবার ঘরে যেই কাঙ্ক্ষিত জিনিস পেয়েছিল সেই জিনিস সম্পর্কে সম্পূর্ণ জানতে তাকে প্যারিস যে করেই যেতেই হবে। সেখানে গেলেই সকল রহস্য ভেদ করতে পারবে সে। তাই নীলা তার বুদ্ধির মাধ্যমে বুঝতে পারল এখানে কিছু একটা খটকা আছে। হঠাৎ ইরফানের অ্যাক্সিডেন্ট তার ঠিক হজম হচ্ছে না। আর এইবার সে কোনো ছলচাতুরিতে পা দিবে না। নিজেকে তার আরও শক্ত রাখতে হবে। এমন সময় আরশি নিজের হিডেন ট্যালেন্ট দেখাতে শুরু করলো, অর্থাৎ নাটক করতে শুরু করলো। চোখে পানি না থাকা সত্ত্বেও নিজের কণ্ঠ এমন করলো যেন সে এখনই কেঁদে দিবে। তারপর বলতে শুরু করলো, আমাদের এখানে আর বসে থাকা ঠিক হবে না, ওদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ইরফানকে সেখানে একা। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, দেখছিস, তোকে সেই দিনই প্যারিস যাওয়ার জন্য না করেছিল, আর আজকে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এত বাধা বিপত্তি আসার পরও কি তুই প্যারিস যাবি? তাই আর দেরি না করে চল হসপিটাল যাই। সবাই অবাক হয়ে গেল, কারণ এখন যদি নীলা হসপিটালে যায় তাহলে তার এয়ারপোর্টে আসতে দেরি হয়ে যাবে। আর এয়ারপোর্টে আসতে দেরি হলে তার ফ্লাইট মিস হয়ে যাবে, কারণ হসপিটালের রোড বাম দিকে আর এয়ারপোর্টের রোড ডান দিকে। তাই এখন যদি নীলা হসপিটালে যায় তখন তার এয়ারপোর্টের রাস্তা উল্টা হয়ে যাবে। তখন নীলা আরশিকে বলল, আমি যদি এখন হসপিটালে যাই তাহলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে, তাই আমি যেতে পারবো না। তার এই কথা শুনে আরশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীলা নাকি হাসপাতালে যাবে না, যেখানে তার প্রাণপ্রিয় ইরফান ভাই ভর্তি। এটা আরশির হজম হতে সময় লাগলো, কিন্তু উপস্থিত বাকিদের কোনো হেলদোল দেখা গেল না। ইমরান মির্জা বললেন, তাহলে এক কাজ করি, নীলয় আর লাইলার সাথে আবির এবং ইবাদকে নিয়ে নীলাকে এয়ারপোর্টে পৌঁছে দিই। তারপর তারা সবাই হাসপাতালে আয় এবং আমি বাকিদের নিয়ে এখনই হাসপাতালে চলে যাচ্ছি। সবাই সম্মতি জানালো। এমন সময় আরশি আবার নীলাকে বাধা দেওয়ার জন্য বলল, তোর মনে কি একটু মনুষ্যত্ব নেই? বাড়ির বড় ছেলে হসপিটালে ভর্তি, তুই কিনা প্যারিস যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। ছি নীলা, ছি। নীলার এবার রাগ উঠে গেল আর সে কথাই, কিন্তু পরিস্থিতি এখন ঠিক না। তাই সে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে কণ্ঠে গাম্ভীর্য বলল, আমি কি ডক্টর নাকি? আমি হসপিটালে গেলে ইরফান ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কি করে? হসপিটালে গিয়ে কেবল তাকে দেখতে পারবো এবং ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবো। এগুলো তো আমি প্যারিস গিয়ে ভিডিও কলেও করতে পারি। তাই খামোখা হসপিটালে গিয়ে নিজে প্যারিস যাওয়া বন্ধ করতে পারবো না আমি। আরশি স্তব্ধ হয়ে গেল। ছি, নীলার কথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারল না, বরং কপট রাগ দেখিয়ে বড় বড় কদমে বাড়ি থেকে বের হয়ে গেল এবং নিজে নিজেই বলতে লাগলো, কোন কপালে যে ওই ইরফান শালাকে বিয়ে করেছি, আল্লাহ খোদাই জানে। মানুষের বুদ্ধি মাথাতে না থাকলে অন্তত হাঁটুতে থাকে। এই নির্লজ্জ অসভ্য জানোয়ারের তাও নেই। নীলাকে প্যারিস যাওয়া থেকে আটকানোর জন্য নাকি তিনি নিজেই অ্যাক্সিডেন্ট করেন। আহা, কি বুদ্ধিমান ব্যক্তিটা এসেছেন রে আমার। দুনিয়াতে এমন বোকা ধাজ এই অসভ্য শয়তান বেটাকে গালি দিয়ে নিজের পাপ করেও লাভ নাই। এতই যেহেতু নীলাকে প্যারিস যাওয়া থেকে আটকানোর ইচ্ছা ছিল, তাহলে প্রয়োজনে নীলার অ্যাক্সিডেন্ট করা তো তা না, বলদের মতো নিজে অ্যাক্সিডেন্ট করিয়েছে। যা মন চায় তাই করুক, আমি কারো সেবা করতে পারবো না। ইমরান মির্জা নিজের স্ত্রী, ছোট ভাই এবং তার স্ত্রীকে নিয়ে নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে। বাড়িতে রয়ে গেল নীলা, তার মা বাবা ইবাদ, আবির এবং ইকরা ও তার বাবা মা। ইকরা কেবল অবাক নয়নে নীলাকে এতক্ষণ যাবৎ দেখছিল। তার এই নীলাকে চিনতে অনেকটা কষ্ট হচ্ছে। আগে নীলা থাকলে এতক্ষণ নিজের ইরফান ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে পাগলের মতো কান্না করতে করতে অজ্ঞান হয়ে যেত কয়েকবার, কিন্তু এই নীলা কেমন পাথরের মতন দাঁড়িয়ে আছে, যেন তার ভেতরে কোনো অনুভূতি নেই। অথচ কতটাই না পাগলামি করেছিল কোনো এক কালে। ইকরা কেবল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মিহাল নিজের কেবিনে বসে পেটে হাত চেপে ইচ্ছে মতন হাসছে। হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ল। তার ডেস্কের উপর ফোন লাউড স্পিকারে ছিল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তাকে একটি খবর শুনিয়েছে এবং সেই খবর শুনেই সে
এভাবে হাসছে। সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি তার এমন হাসি দেখে বিভ্রান্ত হয়ে গেল, কারণ তার জানা মতে সে যার জন্য কাজ করে সেই ব্যক্তিটি হৃদয়হীন। তাকে কেউই হাসতে দেখেনি, তার ঠোঁটে কেবল থাকতো রহস্যময় হাসি। আজ সেই ব্যক্তি গগন ফাটানো হাসি দিচ্ছে, যা অবিশ্বাস্য। মিহাল হাসতে হাসতে বলল, কাহিনী কি? নিজের স্ত্রীর যাতে প্যারিস না আসতে পারে তার জন্য নিজের অ্যাক্সিডেন্ট করিয়েছে। এমন বলদ মানুষের পৃথিবীতে এখন আছে, অথচ এই বলদ মানুষ মিহাল খানের মতো হার্টলেস মানুষকে ঠকিয়ে কত সুন্দর পালিয়ে গেল। আমি এই বলদের উপর হাসব, নাকি বলদ দ্বারা আমি প্রতারিত হয়েছি তাই নিজের উপর হাসব? যাই হোক, ওর হাত পা ভেঙে গেলে সেটির ব্যান্ডেজ লাগানো সহ একটা ছবি চাই আমার। সেটা আমি বড় ফ্রেম আকারে বের করব। এবং বাংলাদেশে এখন আর কোনো কাজ নেই, প্যারিস চলে এসো। ফোনের অপপাশের ব্যক্তিটি কেবল জবাবে এস স্যার বলছে আর ফোন কেটে দিল। মিহাল নিজের হাসি নিয়ন্ত্রণে এনে আবার সেই আগের ভয়ানক রূপ ধারণ করলো। তারপর বাঁকা হেসে বলল, ওহে নীলাঞ্জনা, জানি না কি করে সত্য মিথ্যে লড়াই তুমি এলে, কিন্তু যেহেতু তুমি এসেছ তাই তোমাকে লড়াই অংশগ্রহণ করতেই হবে। তবেই তো খেলা জমবে। তোমার মাধ্যমে তোমার স্বামীর সর্বনাশ করবো আমি, যেমন সে আমার সর্বনাশ করার চেষ্টা করেছিল। কিন্তু সব থেকে বেশি কষ্ট লাগছে আমার মনভির কথা ভেবে। ডক্টর মনভির এত খারাপ দিন এসছে যে কিনা এখন বিবাহিত মহিলার সাথে প্রেমের নাটক করবে। কথাগুলো বলে মিহাল আবার হাসিতে ফেটে পড়ল। আজ যেন হাসি থামছে না। ইরফান যে খুব গুরুতরভাবে আহত হয়েছে এমন কিছুই নয়, কেবল তার কপাল ফেটে গিয়েছে, যার ফলে কপালে ব্যান্ডেজ লাগাতে হয়েছে। হাত পা ছুলে যাওয়ার কারণে সেখানে ব্যান্ডেজ লাগানো হয়েছে। সে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবছে কখন এই খুশির খবর শুনতে পারবে যে নীলা প্যারিসে যায়নি। এমন সময় তার কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল মির্জা পরিবারের সকলে। ইরফান তাদেরকে দেখতে পেরে নিজের মুখের হাসি লুকানোর চেষ্টা করলো এবং সে খুব অসুস্থ এমন ভাব নিতে লাগলো। আর সে দরজার এক কোণায় দাঁড়িয়ে থেকে তার ভাব ভঙ্গিমা দেখছে, কারণ একটু পরে ইরফানের এমন ভাব থাকবে না যখন সে শুনবে নীলা এখানে না এসে প্যারিসে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে গেছে। ইরনাক তার ছেলের পাশে এসে বসে কান্নায় ভেঙে পড়লেন এবং ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ইরফান আশেপাশে তাকিয়ে নীলাকে খুঁজতে লাগলো, আর সে তা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসলো এবং বলল, নীলা প্যারিস যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছে, তাই হাসপাতালে আসেনি। এতক্ষণে হয়তো তারা সবাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে, আর ঘন্টাখানেক পর ফ্লাইট। ইরফান সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। সবার দৃষ্টি ইরফানের দিকে, আর সেই ইরফানের এমন চেহারা দেখে বাঁকা হাসলো। অন্যকে আটকাতে গিয়ে এখন নিজেই হাসপাতালে আটকে গেছে ইরফান। ইরফান কিছু বলতে যাবে তার আগে তার বাবা চাচারা মিলে তাকে আবার বিছানায় শুয়ে দিলেন এবং বললেন তাকে রেস্ট নিতে। ইরফান শুয়ে থেকে যেই না কিছু বলতে যাবে অমনি তার চাচি তার মুখ টুপ করে সুইংগাম ভরে দিল। আসলে ইরফানের অভ্যাস ছোটবেলা থেকে যখন সে অসুস্থ থাকবে তখন সে শুয়ে শুয়ে চুইংগাম চাবায়, তাই তার চাচি হাসপাতালে আসার আগে চুইংগাম কিনে নিয়ে এসেছেন। এখন একের পর এক এক করে 4টা চুইংগাম ভরে দিলেন ইরফানের মুখে। ইরফান বেচারা এখন কথা বলতে পারছে না। আসি না চাইতো ইরফানের এমন নাজেহাল অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে। নিজের হাসি চেপে রাখতে না পেরে কেবিন থেকে বেরিয়ে গেল সে। ইরফান তো একদম স্তব্ধ হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছে না নীলা তাকে দেখতে না এসে প্যারিসে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে গেছে। এখন যদি সে নীলাকে আটকানোর জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, তার পৌঁছাতে পৌঁছাতে নীলার ফ্লাইট ছেড়ে দিবে। সে এখন চুইংগাম চাবাতে চাবাতে হতাশার নিঃশ্বাস ছাড়ল। মিয়াল ইউনিভার্সিটির লেকচার শেষ করে বাড়ি ফিরল। অ্যাপার্টমেন্টে প্রবেশ করে দেখল তার মা ড্রয়িং রুমের সোফায় থুতনিতে হাত রেখে বসে আছে। মিয়াল এসে নিজের মায়ের পাশে বসল। ইসরাতুল নিজের ছেলের দিকে চলো চলো চোখে তাকিয়ে নরম স্বরে বললেন, তোর বাবা তার পরিবারের একমাত্র সন্তান বলে তুই কখনোই কোনো চাচা জ্যাঠার ভালোবাসা পাসনি, কিন্তু আমার কারণে তুই তোর মামাদের ভালোবাসা থেকেও বঞ্চিত হলি। হিসেবে তুই বড় ছেলে, অথচ তুই তোর মামাদের ভালোবাসা পেলি না, তাও তো তিনটে মামা। কথাগুলো বলেই নিজের ওড়না দিয়ে মুখ চেপে ধরলেন কান্না আটকানোর জন্য এবং সেখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেলেন। মিয়াল নিজের মায়ের যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল।
না, সে নিজের মায়ের কষ্ট দেখতে পারছে, আর না পারছে নিজের মায়ের কষ্ট কমিয়ে দিতে। সে তো একবার চেষ্টা করেছিল, কিন্তু সে নিজেই ঠকে গেছে। সে চলে গেল অতীতের ভাবনায়, যেগুলো তাকে তার বাবা বলেছিল। অতীত। ইসরাতুলের পুরো নাম ইসরাতুল মিনা মির্জা। সে হলো মির্জা পরিবারের সব থেকে ছোট মেয়ে এবং ভাইদের জানের টুকরো। তার বড় 3 ভাই আছেন, যাদের নাম ইমরান মির্জা, নিলয় মির্জা এবং আকাশ মির্জা। তারা 3 ভাইদের বয়সের মাঝে তেমন ব্যবধান নেই। ইমরান মির্জা থেকে নিলয় মির্জা প্রায় 3 বছরের ছোট এবং আকাশ মির্জা আবার নিলয় মির্জা থেকে 3 বছরের ছোট। আর ইসরাতুল মিনা আকাশ মির্জা এবং মির্জা 2 বছরের ছোট। 3 ভাই বোন মিলে আদর করে তাকে মিনু বলে ডাকতো, কারণ তাদের মা বাবা তাকে ইসরাতুল বলে ডাকতো আর প্রতিবেশীরা এবং আত্মীয় স্বজনরা মিনা বলে ডাকতো। তাই তারা একটু ভিন্নভাবে ডাকবে বলে আদর করে মিনাকে মিনু বলে ডাকতো। ছোট থেকেই মিনা বড় হয়েছে তার ভাইদের কোলপিঠে। তাদের বাড়ির একপাশে থাকতো খান পরিবার। খান বংশে ছিল একজন ছেলে, যার নাম মুবিন খান, মিহালের বাবা। তিনি ইমরান মির্জার সমবয়সী ছিলেন, আর একই পাড়াতে থাকার কারণে ইমরান মির্জার সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ফলস্বরূপ মুবিন খান ছিলেন ইমরান মির্জার বন্ধু এবং প্রায়শই তিনি মির্জা বাড়িতে আসতেন। এবং তাদের বাড়ির পাশে বাড়ি ছিল চৌধুরী বাড়ি। তাদের ছিল এক মেয়ে, যার নাম ছিল মিনু চৌধুরী, মুনভির মা। তিনি ইসরাতুল মিনা মির্জার সমবয়সী ছিলেন। তারা একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মাস ছিল আলাদা। মিনু চৌধুরী কয়েক মাস বড় ছিলেন ইসরাতুল মিনা মির্জার থেকে। তারা দুজন একসাথেই বেড়ে উঠেছে, আর তাদের নামে অনেকটাই মিল। মিনু তো আরেকজন মিনা, যাকে তার ভাইরা আদর করে মিনু বলেই ডাকতো। অনেক সময় তো এমন হয়েছে যে তারা যদি দুজন একসাথে বসে আছে আর সেই সময় যদি কেউ মিনু বলে ডেকেছে, তাহলে দুজনেই একসাথে তাকিয়েছে। সময়ের সাথে সাথে হয়েছে দুজন বেস্ট ফ্রেন্ড। মুবিন খানের বয়স ছিল 22, তখন ইসরাতুল মিনার বয়স ছিল 14। থেকেই মুবিন খানের মিনাকে মনে ধরেছিল, কিন্তু বয়সের ব্যবধান এবং বন্ধুত্বের খাতিরে তিনি নিজের মনে আশা রেখেছিলেন। তিনি চাইতেন মিনা যখন বড় হবে তখন তিনি নিজের অনুভূতি প্রকাশ করবেন। আর তার ছিল আরেক বেস্ট ফ্রেন্ড, যার নাম শাহরিয়ার মামুন। সে প্রায়শই তাদের বাড়িতে আসতো এবং কাকতালীয়ভাবে তার মনে ধরে মিনুকে। অর্থাৎ 2 বেস্ট ফ্রেন্ড ভালোবেসে ফেলে অন্য 2টা বেস্ট ফ্রেন্ডকে। তারপর হঠাৎ মিহালের ভাবনায় সেদ ঘটে ফোন বেজে ওঠাতে। সে নিজের মাথা থেকে সকল চিন্তাভাবনা দূর করে ফোন ধরে এবং কথা বলতে বলতে নিজের রুমে চলে যায়। বাকি অতীত গল্পের সাথে সাথে জানতে পারবেন। প্যারিস শালদা গল বিমানবন্দর থেকে বের হয়ে এলো 2 তরুণী। দুজনের পরনেই বোরকা এবং হিজাব, দুজনের 2 হাতে 2 লাগেজ। দুজন মিলে এয়ারপোর্ট থেকে বের হয়ে এলো। উদ্দেশ্য এখন তাদের ক্যাব নিয়ে প্যারিসের 7ম অ্যারন্ডিসমেন্টে যাওয়ার। আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিস তো সেখানেই। তারা আগেই ইউনিভার্সিটি হেডের সাথে মেল আদান প্রদান করে সব জেনে নিয়েছিল। সেখানে কোথায় কোথায় তারা থাকতে পারবে সব বুঝে তারা দুজন মিলে একটি অ্যাপার্টমেন্ট নিল। আগেই সেটার জন্য অ্যাডভান্স পেমেন্ট করে ফেলেছিল। নীলা যেহেতু পরিবারের সাথে আগে আউট অফ কান্ট্রিতে চলাফেরা করেছে, তাই তার এখানে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে না। কিন্তু ইকরা কিছুটা ভয় পাচ্ছে এবং ভয় পাওয়াটাও স্বাভাবিক। নীলা তাকে ভরসা দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এতে ইকরার ভয় কমে এলো। ক্যাব আসতেই তারা উঠে পড়ল এবং দুজনে গাড়ির জানালা দিয়ে বাহিরে সুন্দর দৃশ্য মুগ্ধ নয়নে দেখতে লাগলো। তারা এয়ারপোর্টে পৌঁছেই আগে পরিবারকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা পৌঁছে গেছে। এর মাঝেই নীলার আর ইরফানের সাথে কথা হয়নি। যখন বাংলাদেশে ছিল তখন ফ্লাইটে ওঠার আগে ফোন দিয়ে কেবল নিজের চাচা চাচিদের কাছ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু একবারও ইরফানকে দেখতে চায়নি। ভাঙ্গা আয়নায় নিজের মুখ দেখা এবং চলার সময় কালো বিড়ালের পথ কাটা দুটি তার কাছে কুসংস্কার লাগলো। এখন তার মধ্যে ইরফান যদি কোনো বস্তু হয় সেটা তাহলে হলো ভাঙ্গা আয়না, এবং কোনো প্রাণী হলেই কালো বিড়াল, যে দুটি শুভ কাজে বাধা হয়ে দাঁড়ায়। তাই নিজের স্বপ্ন পূরণ করার পথে সে কোনো বাধা রাখল না।
এর জন্যই বাংলাদেশ থেকে ফ্লাইটে ওঠার আগে সে ইরফানের সাথে কথা বলেনি। সেই জায়গায় ইরফানের চেহারা দেখাতে অনেক দূরের কথা। আর এমনিতেও ইমরান মির্জা জানিয়ে দিয়েছিলেন যে ইরফানের তেমন গুরুতর কিছু হয়নি, কেবল হাত পা ছুলে গিয়েছে এবং কপাল কেটে গিয়েছে। এসব শুনে তার আর ইচ্ছে করেনি ইরফানের সাথে কথা বলার। তার কাছে দুধের দুধ এবং পানির পানি হয়ে গিয়েছে যে ইরফান এইসব নাটক করেছে, কিন্তু সে এখনও এটা বের করতে পারেনি যে ইরফান কেন তার প্যারিসে যাওয়া নিয়ে এত চিন্তিত ছিল। তার মানে এমন কিছু আছে যা ইরফান জানে কিন্তু সে জানে না, এবং তাকে যে করে হোক সত্যটা জানতে হবে। ইরফানকে সেই দিনই হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিয়েছিল, কিন্তু তার শরীরের ক্ষত থেকে বড় ক্ষত হয়েছিল তার মনে। সে কোনোভাবেই নীলার উপেক্ষা মেনে নিতে পারছিল না। তার উপর মনে ভয় জাগতে শুরু করলো যে নীলা প্যারিসে গিয়ে না সব সত্য জেনে ফেলে, তাহলে সে ধরা পড়ে যাবে কোনো এক ব্যক্তির কাছে, এবং সেই ব্যক্তির কাছে একবার যে ধরা পড়ে তার বেঁচে ফেরা খুব মুশকিল, কারণ সেই ব্যক্তি ভালোর ভালো এবং খারাপের খারাপ। আর যারা তার সাথে প্রতারণা করে তাদেরকে সে প্রয়োজন বলে কবর থেকে খুঁজে বের করে হলেও নিজের সামনে দাঁড় করাবে। এর জন্যই তো ইরফান প্যারিস ছেড়ে বাংলাদেশে নিজের বাড়িতে চলে এলো, কারণ নিজের বাড়ি তার সব থেকে বড় সেফ জোন। এখানে তার বাবা চাচারা আছে, যার ফলে সেই ব্যক্তিটি এখানে আসবে না। সে এই কারণেই আরশিকে বলেছিল যে আগে নীলাকে বিয়ে করে তারপর নীলাকে ডিভোর্স দিয়ে সে আরশিকে বিয়ে করবে, কিন্তু আরশি তাকে একই কথা বলেছে যে বিয়ে করলে কেবল তাকেই করতে হবে। তখন ইরফান বলেছিল তাহলে নীলার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে, এর মধ্যেই দুজন বিয়ে করে ফেলুক। কিন্তু আরশির কথা ছিল একদম যেদিন নীলা এবং তার বিয়ে হবে সেই দিনই সে বিয়ে করে সেই বাড়িতে উঠবে। ইরফান না করতে চাইলে আরশি বলে তার যখন প্যারিসে লিভিনে থাকতো তখন তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও আরশির কাছে আছে। যদি ইরফান তার কথা না শুনে তাহলে আরশি এইসব ইরফানের পরিবারকে দেখাবে, এবং এই কারণে ইরফান ভয় পেয়ে যায়, কারণ তার পরিবার যদি এসব কথা জানতে পারে তাহলে তাকে ত্যায্য পুত্র করে দিবে, যার ফলে সে আরশির কথা শুনে। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে সে আরশির সাথে রিলেশনে গিয়ে কি বড় ভুল করেছে। সর্বপ্রথম নীলাকে হারালো, তারপর নীলা তাকে নিজের বিজনেসের অংশ দিয়ে দিত, সেই অংশ হারিয়ে ফেলল। পরিবারের কাছে নিজের সম্মান হারালো। নীলার মতো কেউ একজন ছিল যে তাকে সব থেকে বেশি ভালোবাসতো, সেই ভালোবাসা হারালো। এখন তার যে অবস্থা, এই অবস্থাতেই যদি নীলা আগের মতো থাকতো তাহলে সারাক্ষণ তার পাশে বসে থাকতো এবং তার সেবা যত্ন করত। অথচ সে এখন হাসপাতালে ছিল। তখনই আরশি তাকে বড় আঙ্গুল দেখে পরিবারের কাছে মিথ্যা বাহানা করে নিজের মামার বাড়ি চলে গেছে, যাতে তাকে তার সেবা করতে না হয়। যখন প্যারিসে ছিল তখন আরশি প্রতিদিন এসে তার খোঁজ খবর নিত। এভাবেই আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্ব হয়, এবং বন্ধুত্ব থেকেই হয়ে যায় প্রেমের সম্পর্ক। প্রেমের প্রস্তাবটা অবশ্য ইরফান নিজেই দিয়েছিল, কারণ নীলা তাকে ভালোবাসলেও কখনো কাছে ঘেঁষতে দেয়নি। কিন্তু আরশিকে যদি সে ভুলেও ছুঁয়ে ফেলেছে তাহলে আরশি কখনো দূরে সরেনি। এতে সে লাইফে বসে, সে ভাবতে শুরু করে। আরশি তার মনের কথা বুঝে, যা নীলা এত বছরে কখনো বুঝতে পারেনি। আর তার মধ্যে আরশি খুব স্মার্ট, কিন্তু নীলা না। কিন্তু এখন প্রতিনিয়ত সে পস্তাচ্ছে। এখন সে বুঝতে পারছে জীবনের সব থেকে বেশি প্রয়োজন ভালোবাসার এবং যত্নের। তাই তো রুমে বসে বসে সে এখন চুইনগাম চাবাতে হচ্ছে। আফসোস নামক জিনিসটা মানুষকে কুড়ে কুড়ে খায়, যা এখন তার ভেতরকে তোলপাড় করে দিচ্ছে। নীলা আর ইকরা সবেমাত্র নিজেদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছে। মালিক এসে তাদেরকে চাবি দিয়ে গিয়েছে। তারা যে বিল্ডিংয়ে থাকবে সেটি 5 তলায় এবং তাদের অ্যাপার্টমেন্ট 3 তলায়। সেখানেই 2টি রুম, রুমের সাথে অ্যাটাচড বাথরুম, কিচেন রুম এবং বড় একটি ড্রয়িং রুম। তারা অন্যদের সাথে মানিয়ে যদি নিতে না পারে তাই আগে একটি অ্যাপার্টমেন্ট নিজেরা নিয়ে ফেলেছে, কারণ স্কলারশিপ পাওয়ার কারণে পড়াশোনার খরচ নেই। আর প্রথম দিকে তারা পরিবারের টাকা নিলেও পরবর্তীতে জব করবে এবং নিজেদের খরচ নিজেরাই চালাবে। বিষয়টি এমন না যে দুজনেই পরিবার তাদের টাকা দিতে অক্ষম, কিন্তু তারা দুজনেই পরিবারের উপর ডিপেন্ড থাকতে চায় না। বেচারীদের মতন নীলার মতে নারীদের স্ট্রং থাকতে হয়। আজকাল তো অনেক পুরুষরাই রান্না বান্না করতে নিজেদের ইগোতে লাগায় না,
সে জায়গায় নারীরা কেন পিছিয়ে থাকবে? দুজন মিলে আগে অ্যাপার্টমেন্টটা ভালো করে দেখলো। নীলা রুমের জানালা দিয়ে আইফেল টাওয়ার দেখা যায়। নীলা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। ইকরাও নিজের রুম দেখতে লাগলো। রুমটা বেশ পরিপাটি। দুজন মিলে যার যার রুমে শাওয়ার নিয়ে নিল। আজ খাবার বাইরে থেকেই অর্ডার করবে, কারণ সব কিছু তো গোছগাছ করতে হবে। তার উপর আবার কাল থেকে তাদের ইউনিভার্সিটি খোলা এবং তারা তাদের প্রথম দিন অবিদ্যমান থাকতে পারবে না। দুজন মিলে শাওয়ার নিয়ে রুম নিজেদের মতন সেট করতে লাগলো। এর মাঝখানে নীলা খাবার অর্ডার করে ফেলেছে। যতক্ষণে খাবার আসবে ততক্ষণে বসে না থেকে কাজ করলেই তাদের কাজ অর্ধেক হয়ে যাবে। সবকিছু গোছগাছ খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল নীলা এবং ইকরা। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল নীলা। ভীষণ ক্লান্ত লাগছে তার। হাত পা বাড়িয়ে বিছানার সাইডে থাকা নিজের ফোন নিল। মায়ের নম্বরে কল দিবে বলে, মায়ের সাথে কথা বলে তারপর নিশ্চিন্তে ঘুমাবে। বাংলাদেশে এখন অবশ্য ভোররাত, কিন্তু নীলা খুব ইচ্ছে করছে মায়ের সাথে কথা বলতে। তাই আর বেশি কিছু না ভেবে মায়ের নাম্বারে কল লাগালো। লায়লা ইসলামের ঘুম হালকাই, তাই ফোন আসতেই ওনার ঘুম ভেঙে গেল। এত রাতে ফোন বাজতেই তড়িঘড়ি করে উঠে বসলেন তিনি। ফোন হাতে নিয়ে দেখলেন নীলা কল করেছে। কপালে চিন্তার ভাঁজ পড়ল। দেরি না করে ফোন রিসিভ করতে ব্যস্ত কণ্ঠে বলতে লাগলেন, নীলামা, ঠিক আছিস তুই? শরীর ঠিক আছে তো মা? কিছু কি খেয়েছিস? কষ্ট হচ্ছে কোনো? স্ত্রীর কথার শব্দে নিলয় মির্জার ঘুম ভেঙে গেল। তিনিও উঠে বসলেন। স্ত্রী চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নীলার মা? লায়লা ইসলাম ফোনের স্পিকার লাউড করলেন এবং বললেন, নীলা কল দিয়েছে। নিলয় মির্জা এবার নড়ে চড়ে উঠলেন। তখনই ফোনের অপর পাশ থেকে নীলা বলতে লাগলো, উফ মা, এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আর হ্যাঁ, আমি খেয়েছি। তোমরা বলো, কি অবস্থা তোমাদের? লায়লা ইসলাম এবং নিলয় মির্জা দুজনেই দীর্ঘশ্বাস ফেলেন। মেয়ে কখনোই তাদের ছাড়া দূরে থাকেনি, তাই চিন্তা হওয়াটা স্বাভাবিক। নিলয় মির্জা বলতে শুরু করলেন, হ্যাঁ মা, আমরা ভালো আছি। গতকাল আবির চলে গেছে মেডিকেলে। আর এবার তো তোদের কথা ভেবে এইখান থেকে সেইখানে হাঁটাহাঁটি করে। ইবাদের কথা মনে পড়তেই নীলার মুখ মলিন হয়ে গেল। সেও ইবাদকে খুব মিস করছে। হঠাৎ লায়লা ইসলাম আমতা আমতা করে বললেন, আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি? উফ মা, এতে অনুমতি নেওয়ার কি আছে? জিজ্ঞেস করো না, যা ইচ্ছে। লায়লা ইসলাম স্বামীর দিকে তাকালেন। নিলয় মির্জা নিজের স্ত্রীকে চোখ দিয়ে ইশারা করতেই অনুমতি পেয়ে লায়লা ইসলাম বলতে শুরু করলেন, আসলে ইরফানের উপর দিয়ে যেই বিপদগুলো, ভাবছি তার নামে কিছু দান সদকা দিব। তুই কি বলিস? নীলা বিরক্ত হয়ে মুখ দিয়ে চ শব্দ করে বলতে শুরু করলো, ইরফান ভাই তো আমার দান সদকা পেয়ে এ পর্যন্ত এসেছে। আমি আর নিজের মূল্যবান কিছুই তার পেছনে ব্যয় করতে চাই না। অনেক তো করেছি ব্যয়, নিজের টাকা, সময়, ভালোবাসা, চোখের পানি, নামাজের মোনাজাত, মানত, রোজা। আর না বাবা। নীলয় মির্জা শব্দ করে হেসে উঠলেন এবং হাসতে হাসতে বললেন, এই না হলে মির্জা পরিবারের মেয়ে, তুই আসলেই মেয়ে। কথাটি বলেই তিনি থেমে গেলেন। কি বলতে চাচ্ছিলেন উপলব্ধি করতে পেরে জিভে কামড় দিলেন। লায়লা ইসলামও স্বামীর দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। নীলা বলতে শুরু করলো, হ্যাঁ বাবা, আমি তোমারই মেয়ে, এই মির্জা পরিবারের মেয়ে বলেই কথা। যাই হোক, ফোন রাখছি। হ্যাঁ, ঘুম পাচ্ছে আমার। কাল একেবারে ইউনিভার্সিটি থেকে ফিরে কল করব, কেমন? লায়লা ইসলাম বললেন। আচ্ছা মা, সাবধানে থাকিস। বলে ফোন কেটে দিলেন এবং স্বামীকে বললেন, আর কতদিন এভাবে মেয়ের কাছ থেকে সব কিছু গোপন রাখবে? একদিন না একদিন তো সত্য জানাতেই হবে। নীলয় মির্জা কিছু বললেন না, কেবল এক দীর্ঘ নিঃশ্বাস চালেন। নীলা ফোন কেটে দিয়ে নিজে নিজে বলতে লাগলো, আমি আসলেই মিনুর মতো হয়েছি। এটাই তো বলতে চেয়েছিলে, তাই না বাবা? আমি জানি, শুধু এতটুকু না, আরো অনেক কিছু জেনে এসেছি বাংলাদেশ থেকে। এখন শুধু এইটা জানা বাকি যে মিনু ফুপু কোথায় থাকে। এইসব ভাবতে ভাবতেই নীলা পাড়ি দিল ঘুমের রাজ্যে। মিহাল তৈরি হয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হতেই দেখলো মুনভি নিজের গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আগে প্রায় থাকতো। মিহাল তার দিকে এগিয়ে গেল, ঠিক যেমন আগে করতো, কিন্তু পার্থক্য একটাই যে এখন আর কেউ কাউকে জড়িয়ে ধরে না। মিহাল মুনভিকে কিছু না বলে তার গাড়িতে উঠে বসলো। মুনভির ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল। সে ও গাড়িতে উঠে বসলো। মিহাল ড্রাইভিং সিটে বসলো সবসময়ের মতন। গাড়ি তার থাকুক আর মুনভি সেই সবসময় গাড়ি চালাতো।
এখনো ব্যতিক্রম কিছু ঘটল না। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। দুজনের মাঝে পিনপতন নীরবতা। এই নীরবতা ভেঙে মুনভি বলল। আমার সেই বিবাহিত গার্লফ্রেন্ড কখন আসবে? মিহাল ঠোঁট কামড়ে হাসলো মুনভির কথা শুনে, তারপর বলল। যতটুক জানি গতকাল চলে এসেছি প্যারিসে। আজ যদি ইউনিভার্সিটিতে আসে তাহলে দেখা করা সম্ভব। তাই তো বলি, আজ ডাক্তার সাহেব নিজে হাসপাতাল ছেড়ে আমার দরজার সামনে কেন? কথাটি সে মজা করে বলল। মুনভি মিহালের পিঠে কিল বসিয়ে দিল। মিহাল আর্তনাদ করে উঠল। মুনভি তাতে দাঁত চেপে বলল। শালা, তুই যেভাবে বলছিস যেন আমি আগে কখনো তোর বাড়িতে আসিনি। ওই বিয়েত্তা বেডিরে দেখতে আসবো আমি আজব? তোর স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? আমি বুঝি না তুই ইউনিভার্সিটির প্রফেসর কি করে আছিস এখনো। ভয় হয় কবে জানি তোর চাকরি চলে যায়। মিহাল শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল।